আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিপিএলে আজকে দুটো ম্যাচ শেষ করে আপনাদের সামনে হাজির হলাম। প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালস জয়লাভ করলো, কপাল পড়েছে নোয়াখালী এক্সপ্রেসের। আর সেকেন্ড ম্যাচে সিলেট টাইটান্সকে পরাজিত করে চট্টগ্রাম রয়্যালস পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে। 14 রানে তারা হারিয়েছে আজকে সিলেট টাইটান্সকে। প্রথম ম্যাচ নিয়ে যদি কথা বলি, প্রান্তর, প্রথম ম্যাচে পুরনো সৈনিক নাসিরকে আমরা দেখলাম 50 বলে 90 রান করে অপরাজিত থাকলে দলকে জিতিয়ে মাঠ ছাড়বে। নাসিরকে দেখে কি পুরনো মনে হয়েছে, না তরুণ তুর্কির মতোই আজকে ব্যাটিং করেছেন? ধন্যবাদ জামিল ভাই। মানে ওই যে কথায় বলে না যে পুরনো চাল ভাতে পারে, এরকম একটা অবস্থা। মানে আমরা দেখলাম যে সেই অনবদ্য নাসিরকে একদম শুরুর দিকে তিনি যখন দলে এসেছিলেন প্রথম তখন যেভাবে খেলতেন, সো সেভাবেই খেলেছেন। দেখেন, মানে মাসেল মেমোরি নামে একটা জিনিস আছে। আপনি যখন মাসেল মেমোরিতে সব ক্রিকেটীয় শট আয়ত্ত করে ফেলবেন, আপনার বডি আপনার ওই স্ট্রাকচারটা তৈরি করে দেবে যেটার বাইরে আপনি যেতে পারবেন না। এবং নাসিরের ক্ষেত্রে আমার মনে হয় সেই জিনিসটাই হয়েছে যে নাসির যেরকম ভাবে খেলছে দুর্দান্ত ভাবে, তার মাসেল মেমোরি যেমন অনেক স্ট্রং হয়ে গেছে, এরকম একটা অবস্থা যে উনি যেভাবে চাচ্ছেন শট খেলছেন, বোলারের লেন্থ পিক করতে পারছেন ভালো মতো, বোলার কোন লাইনে বোলিং করবেন সেটা যাচাই করতে পারছেন, এবং অ্যাট দ্য সেম টাইম তিনি বোলারের মাইন্ড নিয়ে খেলছেন। এইটা একটা নতুন দিক তার আমি আজকে দেখলাম খুব ভালো মতো, যে যত বয়স বাড়ছে নাসিরের এই জিনিসটা আরো বেশি পরিপক্ক হচ্ছে, যে বোলারের মাইন্ড রিড করতে পারছেন যে বোলার কি তাকে ফলো করবে নাকি তিনি বোলারকে বাধ্য করবেন তার জোনে বল করার জন্য, এবং তিনি সেভাবে করেই আজকে মানে এক ধার দিয়ে পিটিয়েছেন। তিনি জানতেন যে এই ম্যাচটা যত তাড়াতাড়ি তিনি শেষ করতে পারবেন নেট রান রেটে ঢাকা কিন্তু একটু এগিয়ে যাবে, যেটা তাদের মাইনাস ছিল, এবং সেই দিকটা নাসির অনেকটুকু কাভার করতে পেরেছেন যে ওই প্রান্তে যত যাই হোক আমাকে আমার ন্যাচারাল ক্রিকেটটা খেলে যেতে হবে। এবং এটাই কিন্তু সবার খেলাটা উচিত, যে প্লে ইওর ন্যাচারাল গেম। আমার মনে হয় এইটা খেললেই ম্যাক্সিমাম প্লেয়ার আমাদের ন্যাশনাল টিমের নাসিরের মতোই সফল হতে পারবে। এবং তিনি সেটেল হতে খুব বেশি সময় নেননি, শুরু থেকে অ্যাটাক করেছেন, অ্যাটাক করে রানগুলো তিনি করেছেন। নোয়াখালী এক্সপ্রেস ফার্স্ট ইনিংসে ব্যাট করে 133 করেছিল, 134 টার্গেটে খেলতে নেন। নাসিরের এই অনবদ্য ইনিংসের সুবাদে 7 উইকেটের বড় জয়। মজিব হোসেন পলাশ, নোয়াখালী এক্সপ্রেস মতো করে ছুটছে, 5টা ম্যাচ খেলে কিন্তু এখনো জয় দেখা পায়নি। পয়েন্ট টেবিলে তাদের কোনো পয়েন্টই নেই, তলানিতে পড়েছে শুরু থেকে, এখনো পর্যন্ত সেই পয়েন্ট টেবিলে তলানিতে আছে। একদমই এই জায়গায় যারা নোয়াখালীর সাপোর্টার রয়েছে তারা যেমন হতাশ হয়েছে বা হতাশ হচ্ছেন, সেই সাথে টিমের সাথে যারা জড়িত, ইভেন যারা প্লেয়ার, তারাও কিন্তু হতাশার মধ্যেই রয়েছে। এখনো পর্যন্ত নতুনভাবে যুক্ত হওয়া এই দলটা এবারের বিপিএল এর নতুনভাবে এসে যুক্ত হয়েছে, কিন্তু কোনো জয়ের দেখা এখনো পর্যন্ত তাদের পাওয়া হয়নি। পয়েন্ট এখনো পর্যন্ত তাদের সাথে যুক্ত হয়নি। তার মানে কি, তারাও কিন্তু হতাশার মধ্যে রয়েছে। এখন এই হতাশা থেকে কাটার জন্য নিজেদেরকে অবশ্যই পরবর্তী ম্যাচে হলেও একটা ভালো খেলা উচিত, এবং সেটা দর্শকদের জন্য হলেও সঞ্জীবনী শক্তি ফিরবার একটা ম্যাচ দরকার, নিজেদের আত্মবিশ্বাসটাকে নোয়াখালী খুশি হতে পারে যে তারা জিপিএ 5 পাইছে, একদম 5 5-5 মানে পরাজয় আর কি। 5 ম্যাচ খেলে 5টাই পরাজয়, ভুল বুঝবেন না দর্শক। যাই হোক, আমরা সেকেন্ড ম্যাচে যেতে চাই। সেকেন্ড ম্যাচে তো বিগ স্কোর একটা ম্যাচ। ফার্স্ট ইনিংসে ব্যাট করে টসে হেরে ব্যাট করছে সিলেট টাইটান্স, টসে জিতে চট্টগ্রামকে পাঠালো ব্যাটিংয়ে। চট্টগ্রাম 198 রান করলো, এবং শেষ দিকে শেখ মেহেদীকে আমরা অলরাউন্ডার জানি, বিগ হিট খেলতে পারেন, কিন্তু সেভাবে খুঁজে পাচ্ছিলাম না জাতীয় দলে বলেন বা অন্যান্য টুর্নামেন্টে। কিন্তু আজকে শেখ মেহেদী শেষের দিকে কি করলেন, 13 বলে 33 করলেন, এবং এই লিটল ক্যামিওতেই কিন্তু 198 রানে পৌঁছে গেছে। এবং 199 রানের টার্গেটে খেলতে হলে যে ধরনের একটা স্টার্টিং দরকার, ফ্লাইং স্টার্ট, আমার মনে হয় না যে সিলেট টাইটান্স সেটা করতে পেরেছে। হ্যাঁ, বলতে পারেন যে সিলেট টাইটান্স, দেখুন মানে দুটো দলের মধ্যে পার্থক্যটা এক জায়গাতেই, যে সিলেট টাইটান্সে আপনি দেখবেন শুধুমাত্র ইমন ছাড়া কিন্তু এমন কোনো প্লেয়ার নেই যিনি ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন। একমাত্র পারভেজ ইমনই টি20 দলটাতে জায়গা করে নিয়েছেন। পজিশন নিয়ে অনেক পজিশন নিয়ে প্রবলেম আছে। নাসুম আরেকজন যিনি কিন্তু জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। অপরদিকে আপনি যদি চট্টগ্রাম রয়্যালসের দিকে দেখেন, সেখানে শাক মেহেদী আছেন, এবং শাক মেহেদীর যে ক্যাপ্টেন্সি মানে স্টিমটা, সেটা নিয়ে খুব কথা বলছিলাম কমেন্ট্রির সময়, যে গ্যাম্বল করা,
একটা প্লেয়ারকে নিয়ে, যে আমি একটা জিনিস করে যাচ্ছি, Challenge করে নিয়ে। একটা চ্যালেঞ্জ নিয়ে আমি অন্য একজনকে এনে ভিন্নভাবে চেষ্টা করে দেখি, প্রতিপক্ষকে ভরকে দেই। আজকে হাসান নওয়াজকে তিনি যেভাবে বোলিং এ এনেছেন, আমি বলবো দ্যাট ওয়াজ আ টপ নচ ডিসিশন, এবং টপ নচ ফাটকা বলতে হবে, যেটা কাজে লেগেছে। তিনি একটা ছক্কা হজম করেছেন, তারপরে কিন্তু উইকেটটা থেকে তুলে নিয়েছেন, এবং মেইন বোলারদের উপর থেকে প্রেশারটা কমিয়েছেন এভাবে শেখ মেহেদী, এবং দুর্দান্ত স্পেলে নিজেও বোলিং করেছেন, দলের কাছ থেকে পারফরমেন্স বের করে আনতে পেরেছেন, সেটা ব্যাটে, বলে এবং ক্যাপ্টেন্সিতে। সো এই জায়গাটাতে আমি বলবো যে সিলেট টাইটান্স এবং চট্টগ্রাম রয়্যালসের মধ্যে পার্থক্য আছে। চট্টগ্রাম রয়্যালসের শুধুমাত্র যে আমি শাক মাহিদির কথা বলছি এমনটা না, তিনি নিজে যেমন পারফর্ম করছেন, অন্যদের কাছ থেকে পারফরমেন্স বের করে আনতে পারছেন। সিলেট টাইটান্সের প্রবলেমটা হচ্ছে যে অধিক শর্মার সাথে গাজন নষ্ট মাঝে মধ্যে কথা হয়, সেই জিনিসটা হয়ে যাচ্ছে কিনা সিলেট টাইটান্সে, যে এত এত ব্যাটসম্যান, পারভেজ ইমন আছেন সেখানে, মেহেদী মিরাজ নিজে আছেন, মঈন আলী যুক্ত হয়েছেন সেখানে, তারপরে ওমর জাই যুক্ত হয়েছেন। সো কাজের কাজ কিছু হচ্ছে না। হ্যাঁ, কাজের কাজ কিন্তু কিছু হচ্ছে না। ইভেন এই দলটাতে মানে সাইম আয়ুবও খেলে গেছে, সো তিনি থাকার সময় কিন্তু খুব একটা ভালো করতে পারছিল না দল। সো ওই জায়গাটাই ক্লিক করছে না, যেই কারণে খালেদের কাছ থেকে শেষ দিকে আমরা ওই ব্যাটিংটা দেখে, ঝড়ো ব্যাটিং দেখে খুশি হয়ে গেছিলাম যে ওয়াও, সিলেটে এমন একজন আছে যিনি এরকম ঝড়ো ব্যাটিং করতে পারে। পারভেজ ইমনের পরে দুটো ছক্কা হাঁকা। হ্যাঁ, সো পারভেজ ইমন এবং ওমর জাই প্রথম ম্যাচের পরে কিন্তু আর জ্বলে উঠতে পারেননি পরপর দুটো ম্যাচ। সো ওই যে ইমনের উপর অতি নির্ভরতা এক, আরেকটা হচ্ছে বাকি মিডল অর্ডারটা কলাপস করা, সেটা মেহেদী মিরাজ সহ, এই জায়গাটাতে আমার মনে হয় সিলেট টাইটান্সকে আরো কাজ করতে হবে। ধন্যবাদ প্রান্তর। পলাশ, মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং কেমন দেখলেন? এর আগে যদি বলি যে ওপেনিং স্লটে যেমন নাইম, পাশাপাশি রসিংটন, তারা ধারাবাহিকভাবে ভালো করছে, ওপেনিং স্লটটা খুবই ভালো হয়েছে, কিন্তু মাহমুদ হাসান জয় 21 বল থেকে 44 রান করে তিনি উড়ে এসে জুড়ে বসে প্লেয়ার অফ দ্য ম্যাচের ট্রফিটা তিনি বা ক্রেস্ট নিয়ে নিয়েছেন, কি বলবেন? না, কাজটা মূলত জটিল করে তুলেছে কিন্তু এই মাহমুদুল হাসান জয়। দেখুন, আপনি যখন 21 বলে 44 রান করেছে, এর আগে রসিংটনও কিন্তু 49 রানের একটা ইনিংস খেলেছে, 38 বলে, বলটা বেশি খেয়েছে। তবে 198 রান করতে সক্ষম হওয়া এবারের বিপিএল এ যেটা সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সেই জায়গায় আসলে ওই মাহমুদুল হাসান জয়ের 21 বলে 44 রানটাই কিন্তু একটা বড় প্রভাব বা ইম্প্যাক্ট ফেলেছে, যে কারণে শেষ পর্যন্ত ম্যাচটা লাভ করেছে চিটাগাং, এবং ম্যান অফ দ্য ম্যাচটাও কিন্তু ওই রসিংটন কিংবা আমির জামাল এই যে বোলিংটা করেছিলেন তাদেরকে না দিয়ে আসলে ওই মাহমুদুল হাসান জয়কেই দেওয়া হয়েছে। একটু যদি অ্যাড করতে চাই সেখানে, যে চট্টগ্রাম রয়্যালসের কোর কিন্তু হচ্ছে দেশীয় প্লেয়াররা, আমি কমেন্টে বারবার বলছিলাম যে দেশীয় প্লেয়ারের কিন্তু ছড়াছড়ি, এবং দেশীয় ভালো পারফর্মাররা যারা কিনা ডোমেস্টিক ক্রিকেটে খুব পরিচিত, খুব ভালো মতো জানেন যে কোন প্লেয়ারকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কোন সিচুয়েশনে খেলতে হবে, পিচ কিরকম নেচার করবে, এটা কিন্তু এই কোরটা খুব স্ট্রং চট্টগ্রাম রয়্যালসের। আমরা প্রথমে হয়তো একটু ঠাট্টার ছলে বলেছিলাম যে কমিটির টিম, কিন্তু আসলে এই কমিটির টিমটা কিন্তু একটু গুছিয়ে উঠতে চাইছে। সো সেক্ষেত্রে বলবো চট্টগ্রাম রয়্যালস রাইট ট্র্যাকেই আছে এখন পর্যন্ত। অন্তর অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আসলে বিপিএল মানেই নতুন উত্তেজনা এবং আমাদের দেশীয় ক্রিকেটারদের নতুন সম্ভাবনার একটা দুয়ার খুলে যাওয়া, এবং তারা চেয়ে থাকেন এই বিপিএলে পারফর্ম করেই জাতীয় দলে তারা ইন করবেন, ভালো কিছু করবেন। বিপিএল সার্থক হোক, এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য।